শুভ সন্ধ্যা। মুক্ত আবহের এই সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি মুক্ত আবহে একদম একটি নতুন বিভাগ, মুক্ত কথা, যেখানে মুক্ত আবহে মন মুক্ত, কথা মুক্ত, কণ্ঠ মুক্ত, তো মুক্ত কথা হবেই। এবার ভাবতেই পারেন যে মুক্ত কথার বিষয়টা কি আমরা বলবো। এখানে আছে অনেক কিছু আছে। শিল্পের তো একটু ছোট্ট ব্যাপার নয় যে শুধু নাচ গান আঁকা আবৃত্তি, শুধু সেটা নিয়ে শিল্পর বিস্তার বিরাট। এবার সেখানে নাটক আছে, গল্প পাঠ আছে, স্বরচিত অনেক কিছু আছে, মাইম আছে, যন্ত্রাংশ সঙ্গী আছে। এমনকি যদি অন্য পেশার মানুষও তাদের নিজের পেশার কথা, নিজেদের গল্পের কথা আমাদের সঙ্গে বলতে চান, তো সঙ্গে আছি আমি শ্রাবণী। আর শিল্প একজন শিল্পীকে শিল্পী হয়ে ওঠার পেছনে যে কতটা দুঃখ, কত সাধনা, সেটা কখনো আনন্দের থাকে, কখনো মজার থাকে, নানাবিধ গল্প, সব কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এই মুক্ত কথায় প্রত্যেক সপ্তাহে। আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার আলাপ করে দিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি বর্ধমানের বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকর্মী, নাট্যকার, নাট্য অভিনেত্রী, আপনাদের সবার পরিচিত মুখ ডক্টর শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। শর্মিষ্ঠাদি, এবার বলো আমাদের এই মুক্ত আবহের এই সুন্দর, অবশ্যই সুন্দর আবহাওয়ার কেমন লাগছে? প্রথম কথাই বলি যে প্রত্যেকটা পৃথিবীর সৌন্দর্যে তার একটা মৌলিকত্ব নিয়ে হাজির হয়। আমার এখানে মুক্ত আবহের ওই অনুষ্ঠানে সবচেয়ে মৌলিক যেটা লেগেছে সেটা হচ্ছে বিষয়বস্তু। মানে আমরা যে কোনো শহরে আমরা এখন দেখি যে সাংস্কৃতিক যে আবহাওয়াটা গড়ে উঠেছে সেখানে নাচ গান আবৃত্তির অনেকখানি অংশীদারত্ব থাকে। কিন্তু নাটক নিয়ে, গল্প নিয়ে, স্বরচিত গল্প পাঠ বা শ্রুতি, এই ব্যাপারটা নিয়ে অনেকটা তুলনামূলকভাবে কম কাজ হয়েছে। এই জায়গাটায় এসে মুক্ত আবহ যে শিল্পীদেরকে যে স্পেসটা দিতে উদ্যোগী হয়েছে আজকে, এটা অবশ্যই চোখ বুজে বলা যায় ভীষণ একটা ভালো উদ্যোগ। এরকম একটা উদ্যোগ হলে অনেকে এগিয়ে আসবেন, তাদের যা কিছু মনের যে মুক্ত চিন্তা ভাবনা সেটা আরো উন্নত হতে পারবে। একদম। আর শর্মিষ্ঠাদির কথার মধ্য দিয়ে আরেকটু বলে দিই যে নিচে স্ক্রলে আমাদের নাম্বার যাচ্ছে 9932350894। আপনারা যদি আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইবার আবার শর্মিষ্ঠাদির কাছে যাই। শর্মিষ্ঠাদি, তোমাকে তো বেশি আমরা শ্রুতি নাটক নিয়ে দেখি, তো সেটা পরে আসছি, আগে নাটকের প্রতি ভালোবাসার গল্পটা একটু বল। আচ্ছা, নাটকের প্রতি ভালোবাসা বলতে গেলে প্রথমেই অবশ্যই মানে হোম ইজ দ্য ফার্স্ট এডুকেশন সেন্টার। তা সেই জন্য আমার বাবা মায়ের অবদান প্রচণ্ড। আমার বাবা নাটক লিখতেন, মা নাটক করাতেন। তা যেই আমলে করাতেন ধরো 70-এর দশক, তা সেই সময় পাড়ায় পাড়ায় কিন্তু আস্তে আস্তে একটা নাট্য চর্চা গড়ে উঠছে। আমাদের সময় আমরা কিন্তু দেখেছি যে বছরে 2-3টে উৎসব হয়, সেটা রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষেই হোক, পুজো উপলক্ষে হোক, কিংবা গরমের ছুটিতে, বিভিন্নভাবে আমরা পাড়াতে সেই অনুষ্ঠানগুলোর জন্য মুখিয়ে থাকতাম। আর আমি যে বললাম 70-এর দশক, সেই সময় আমাদের সাধারণ মধ্যবিত্ত সমাজে টিভি ছিল না, সেই জন্য এই ধরনের নাটক বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মনে ভীষণ একটা উদ্দীপনার সঞ্চার হতো। এবং পরবর্তীকালে আমি বিএড পড়তে গিয়ে দেখেছি সেখানেও কিন্তু একই কথা বলা আছে যে এই ছোট ছোট শিশুদের বা কৈশোর যারা যেই সময়টা পেরোচ্ছে কৈশোরে, সেই সময়টা ছেলে মেয়েরা যদি তাদের যে মনের ভিতরে যে আবেগ সেটা প্রকাশ্যে যদি একটা সুস্থ মাধ্যম পায়, তাদের বেড়ে ওঠাটা খুব সহজ সুন্দর হয়। আমরা কিন্তু ওই একটা সহজ সুন্দর পরিবেশেই মানে বেড়ে উঠেছি, এটার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। মানে ধরো তখন তো এত আধুনিক প্রযুক্তি ছিল না যে এখানকার খবর ওখানে চলে যাচ্ছে, মোবাইল বলো, ইন্টারনেট বলো, কিন্তু ওই আধুনিক প্রযুক্তি না থাকা সত্ত্বেই বোধহয় আমরা আরো ভীষণভাবে না মানে আরো বেঁধে বেঁধে থাকি, যে শঙ্খ ঘোষের কবিতা, ঠিক সেটা সত্যি করে আমরা বেঁধে বেঁধে থাকতাম আর কি। তখন মনে হয় আমাদের ক্রিয়েটিভিটিটা আরো বেশি ছিল। একদম। ধরো এখন দেখবে 5টা বন্ধু বসে রয়েছে, 5টা বন্ধুই কিন্তু মোবাইল হাতে নিয়ে বসে রয়েছে, কিন্তু তখন আমাদের রীতিমতো আর কি ওই সন্ধ্যা, এবং বেশিক্ষণ সময় ছিল না, বিকেলে বা সন্ধ্যার মধ্যে, হয়তো সন্ধ্যেও না, সন্ধ্যে হলে ঘরে ঢুকে পড়তে বসতে হবে, বিকেলে 1 থেকে 1.5 ঘন্টা বড়জন বা বড়জন 2 ঘন্টা, 2 ঘন্টার জন্য আমরা মুখিয়ে থাকতাম সারাদিনের মধ্যে।
এবং সকালে হয়তো অনেক ক্ষেত্রে প্ল্যান হয়ে যেত গোপনে গোপনে না জানিয়ে কোনো না কোনোভাবে স্কুলে হোক বা স্কুলের পথেও যে আজকে বিকেলে কিন্তু এরকম ওই খেলাটা হবে, ওই খেলাটা খেলবো, কিংবা আজকে বিকেলে সাইকেল চালিয়ে একটু ওদিকটায় যাবো। মানে তখনকার দিনে সাইকেল চালাতে পারবো মানে, বা যাদের সাইকেল আছে তারা ভীষণ অন্যের ঈর্ষার পাত্র ছিল, এটাও একটা ব্যাপার। এই সময়টা আমি এগুলো বলি কি নির্মল আনন্দ, নির্মল আনন্দ বাঁচার কথা এখন বলা হয় ঠিক কথা, কিন্তু সেই নির্মল আনন্দ নেই। আমরা কিন্তু আবার সেই নাট্য চর্চার মধ্যে সেটা ফিরিয়ে আনতে পারি। তা আমার বাবা নাটক লিখতেন বললাম, এবং বিবিসিতে তখন আমাদের যে বাংলা বিভাগ ছিল সেখানে আমার বাবার লেখা নাটক ফার্স্ট হয়েছিল। এবং আমাদের পরিবেশ এরকম ছিল, বাবা প্রচণ্ড বইপত্র আমাকে এনে দিতেন। মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই দুর্গেশ নন্দিনী আমাকে পড়াচ্ছেন এবং বলছেন যে তুমি এটা পড়ো, মানে কিন্তু জিজ্ঞাসা করবে না আমাকে, তোমাকে আন্দাজ করে নিতে হবে, আন্দাজে তুমি ভুল করলে তুমি ভুল থেকে শেখো এবং চেষ্টা করো এই যে লেখা আছে গল্পটা এটা তুমি নাটকের রূপ দিতে চেষ্টা করো। মানে আমি পারবো না, মানে এটা আমার পরবর্তীকালে না অনেক ক্ষেত্রে মনে হয়েছে, যদিও তুলনাটা তুমি শুনে বুঝতে পারবে যে অনেকটা উচ্চ স্তরের, কিন্তু আমি বলতে চাইছি রবীন্দ্রনাথের পিতা তাকে এরকম ঘড়ি দিয়ে বলতেন তুমি সময় দেখো, বা পয়সা দিয়ে বলতেন যে তুমি এটার হিসেব রাখো। তাদের ভুল ভ্রান্তি হতো, কিন্তু ভুল করতে করতে শেখা। সেই বিদ্যাসাগরের এবার দেখো ওইটার জন্য কি হয়েছে, যে বাবা বলতেন বইটা দিয়ে তুমি এটা থেকে নাট্যরূপ দাও বলতেন। তা আমার নাটকের রূপ দেওয়া তো মানে নাটকের বইগুলো লেখাগুলো তো অসাধারণ। মানে আমাদের প্রত্যেক দিনকার জীবনে যেগুলো ঘটে, মানে ছোট ছোট হয়তো একটু একটু টাইম স্প্যানকে নিয়ে যে তোমার নাটকগুলো একটা যেটা হতো শোনো, ওই আমার বাবা যে নাটক লিখতেন, মা করাতেন নাটকটা, ওই নাটকের সময় বসে বসে আমরা খুব ছোটো, কিন্তু শুনে শুনেই না মুখস্থ হয়ে যেত। মানে আমি তো বসে থাকতাম, কিন্তু ওই শুনছি বা অনেক সময় যখন পড়তে শিখলাম গড় করে, তখন মানে প্রম্পটারের ভূমিকাটা আমার আর এরকম ধরনের। তারপরে মায়েরা চাঁদা তুলতে যেত নাটকে, সবাই দিত, মুক্ত মনেই দিত, কেউ যে না দেবো না এরকম ব্যাপারটা না, সবার আনন্দ হতো আর কি। আচ্ছা, আর তারপরে আবার এগুলো দেখে দেখে আমাদের ছোটদের মধ্যে যারা বড় দাদা দিদি, তারাও আবার কি করতো, লোকের বাড়ি থেকে সেই তক্তপোষ ওগুলো নিয়ে এসে কারো বাড়ির একটা একটুখানি বড় বারান্দা সেখানে বসিয়ে দিয়ে মায়েদের কাপড় টাঙিয়ে দিয়ে সেখানে আবার আমাদের মতন একটা ছোটদের একটা চলতো অনুষ্ঠান। হ্যাঁ, এবং বড়রা বকলেও প্রশ্রয় দিত, কিন্তু যে হ্যাঁ মানে প্রবক এই তোরা কি করবি, তোরা ঠিক পারবি না, আর এরকম আর কি হতো, নানা রকম আর কি। এইসব নিয়েও আমার যে ছোট গল্প যেগুলো আছে এর মধ্যেও আছে আমার এই ধরনের বিষয় অভিজ্ঞতা নিয়ে, এগুলো নিয়ে আছে আর কি। তার ছোটোবেলা থেকে এইভাবেই হলো। তারপরে যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন আমার বাড়ির পাশে প্রতিবেশী পিসি, এবার প্রতিবেশী বলছি ঠিক কথা, কিন্তু যে সময়কার কথা বলছি না 70-এর দশকে, প্রতিবেশী মানে আপনজন ছিল একদম। এখন হয়তো 2-3 জন হতে পারে কোনো ফ্ল্যাট বাড়িতেও, আপনজন কি হয় না, হচ্ছে, প্রসেস আছে, কিন্তু বলতে চাই যে তখনকার দিনে একদম সেই বাটি চালাচালি একটা অন্য কথা, মানে ওটা একটা কুসংস্কার একটা নাম যে বাটি চালা, তা আমি বলি এটা বাটি চালার সম্পর্ক, মানে তরকারি যাচ্ছে বাটি এটা প্রচন্ড হতো না। আর তারপরে ধরো সেই তোমার ওই হতো, মানে কোথাও যাবো তাড়াতাড়ি করে বেরোচ্ছি, মায়ের হয়তো ডাল ভাতটা হয়নি, পাশের বাড়ির হয়েছে, সেখানে অনায়াসে চলে যাওয়া যেত যে খাবো তারপর বেরোবো এরকম টাইপের। তো এরকম সম্পর্ক। সে আমার পাশের বাড়ির প্রতিবেশী পিসি, উনি হচ্ছে মৌলিকে যেতেন নাটক করতে। ওই সূত্রে আমাদের বর্ধমানের একটি প্রাচীনতম প্রতিষ্ঠান মৌলিক, 7 স্টারও আছে, মৌলিকের কথা বলি। হ্যাঁ, তা আমি 7 স্টারের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু পিসি যেহেতু মৌলিকের সঙ্গে যুক্ত ছিলেন, আমি মৌলিকে যেতাম পিসির সাথে। আর ওখানেও বসে বসে তখন আমি মঙ্গল চৌধুরীর মতো মানুষের নির্দেশনা দেখেছি। আমি নিজে সেটা পাইনি, কিন্তু উনি পরিচালনা করতেন এবং তাতে পিসিরা নাটকের রিহার্সাল করতো। আমি সেই সব দিনগুলো সাক্ষী ছিলাম, দেখতাম বসে বসে। তখন হয়েছিল মনোজ মিত্রের, মনে পড়ে মনোজ মিত্রের ঢাকি নাটকটা অভিনয় হচ্ছিল, সেই সময় আমার পিসি প্রথম ঢোকে, আর আমিও 11-12 থেকে একদম গোগ্রাসে গিলতাম। তারপরে যখন আমি গ্র্যাজুয়েশন করলাম, গ্র্যাজুয়েশন করবার সময় আমি তখন মৌলিকের যে ড্রামা কলেজ সেখানে ভর্তি হলাম। আমার প্রথামাফিক যে শিক্ষা সেটা শুরু হলো তখন থেকে। তার আগে ওই মানে পাড়াতুতো শিক্ষা, পারিবারিক শিক্ষা, এরকম একটা ব্যাপার। আর নাটকের প্রতি বরাবর ওই জন্যেই ঝোঁক, নাটকের ব্যাপারটা চোখের সামনে দেখেছি যেহেতু। এটা বলা যায় যে কেন অন্য জিনিসের ঝোঁক হলো না সেটা ঠিক নয়, এই কারণে আমার মনে হয় না, এটা একটা সায়েন্টিফিক সত্য হচ্ছে, নাটকটা হচ্ছে অনেকগুলো শিল্পের সমন্বয়। সেখানে তোমার আঁকা লাগবে, ব্যাকস্টেজ যখন আঁকা হয় কোনো সিন, আঁকার আছে ব্যাপার, লাইট আছে, মেকআপ আছে, ডেকোরেশন আছে, তোমার এটা মঞ্চসজ্জা, আর এছাড়া তো নাচ গান আবৃত্তি সব কিছুরই টুকরো টুকরো জিনিস। হ্যাঁ। তা আমাকে আমাদের অধ্যক্ষ
শ্রীযুক্ত ললিত কুমার মহাশয়। তা উনি আমাকে বারবার বলেন, তুই তো একদম সর্বঘটে কাঠালি কলা। বললাম হ্যাঁ স্যার, ওই যে ছোটোবেলা থেকে শিখিয়েছেন নাটকে যে সব কিছু একটু একটু করে জানতে হবে, সব কিছু তো বিরাট ভালো নয়, কিন্তু ওই সব কিছু একটু একটু করে সব কিছু জানি আর কি। মানে স্যার ওরকম বলেন আর কি। আর স্যার আরেকটা কথাও বলতেন তখন, মানে এখন আর বলেন না সেই বিষয়টা, কিন্তু তখনও বলতেন যে আমাদের মৌলিকটা জানিস তো, এটা নার্সারি, এখানে ছোট ছোট চারা গাছ আমরা পুঁতি, তারপরে অনেক বাইরে থেকে লোক আসে, তারা চারা গাছগুলো তুলে নিয়ে নিজেদের বাগানে রোপণ করে, সেই বাগানে যে ফুল ফল দেয় সেই গাছটা, সেই দেখে সেই মালিকের কত না প্রশংসা, কিন্তু নিভৃতে কেউ জানে না যে নার্সারিতে কোথায় চারা গাছটি রোপণ হয়েছে। আর স্যার এটা আনন্দের সঙ্গেই বলতেন, স্যার এটাই আবার গর্ব যে আমাদের ছেলেমেয়েরা সব জায়গায় ছড়িয়ে আছে। তবে কেউ যদি অন্য কোনো দলে যোগদান করতেন স্যারকে না বলে, স্যার সেটা দুঃখ পেতেন, কারণ মানুষ মাত্রই তো, এতটা নিষ্ক্রিয় কেউ হতে পারেন না, প্রকাশ করতেন না। কিন্তু আমি খুব অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে স্যারকে সবসময় মানে পর্যবেক্ষণ করে এসেছি। তখন আমি দেখেছি স্যার কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট দেখে আমার তখনই মনে হয়েছে আমি কোনো নাট্যদলে যোগদান করলে আমি স্যারকে বলে ওনার পারমিশন নিয়ে যাব। আর তারপর পরবর্তীকালে আমি আর কোনো নাট্যদলে যোগদানও করিনি। এখনও যে নিজেদের নাট্যদল বা কিছু, সেটা আমাদের মৌলিকেরই সিস্টার কনসার্ন আর কি, বা তাদেরকে আমরা জানিয়েই আমাদের শ্রুতি নাটকের, আর আলাদা করে নাটক না, শ্রুতি নাটক এটা খুলেছি আমরা। তা সেখানে আর কি, আর আমার যেটা এখনও বর্তমান যে পরিস্থিতি সেখানে হচ্ছে মানে আলাদা করে কোনো দল না জানো, আমার মানে যে দল আর কি আমার নাটক করে, আমার কাছ থেকে নেয় নাটকটা, আমি সেই দলেরই হয়ে যাই আর কি। এমনকি মানে এমনও হয়েছে সেই দল নাটক করতে কোথাও গেছে, আমাকে আহ্বান জানিয়েছে, আমিও চলে গেছি তাদের সাথে, গিয়ে তাদেরকে যত রকমভাবে সাহায্য করার, কারণ আমার মনে হচ্ছে আমার লেখাটা মঞ্চে অভিনীত হচ্ছে, একদম এটা আমার কাছে একটা ভীষণ পাওয়া আর কি। সেই জন্য যত রকমভাবে আমার পক্ষে সম্ভব ওই একদিনের মধ্যে তত রকমভাবে আমি মানে, সে যদি কারো যে জল তেষ্টা পায় বা ভাবছেও গলা শুকিয়ে, সঙ্গে সঙ্গে আমি জলটাও এগিয়ে দিয়েছি, বা আরও যা যা কিছু চেয়ারও করে দিয়েছি, যাতে নাটকটা হয় আর কি। কারণ আমাদের মানে দিনের মধ্যে একটাই মোটিভেশন, নাটকটা যেন হয় আর কি। একদম। আর মানে তোমার এখানে তার সঙ্গে তুমি আবার নাট্যকার, মানে ওই যে লেখকের যে যন্ত্রণাটা, যে আমার সৃষ্টিটা সবার সামনে আসছে, এইটা এই চাওয়াটার তো ভেতরে একদম ভীষণভাবে, আবার সেখানে কিন্তু গন্ডগোল হলে কষ্টও হয়। হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হলে কষ্ট হয়। এবং আমি এটা অন্য কথা বলি, নিজে তো আমি অন্যের নাটকে অনেক গন্ডগোল করেছি আর কি, সুতরাং সেটা তো একটা ভীষণই মানে। আরও একটা গল্প আছে বলছিল তুমি, এটা আমাদের দর্শকদের শোনাও, শুনুন, ভীষণ মজার একটা গল্প। তা যেটা হয়েছে যে ছোটোবেলা থেকে তো ধরো স্টেজ নাটক তো করবোই, স্টেজ নাটকের উপর খুব ঝোঁক, ছোটোবেলায় দেখেছি স্টেজ নাটক হতে। তা হয়েছে যে আমাদের যে পিসির কথা বললাম, মৌলিকের পিসি, হ্যাঁ, তা তুলতুলি পিসি ওনার নাম আর কি, পোশাকি নাম হচ্ছে সোমা দাস। তা উনি এখন বর্তমানে খুব অসুস্থ, আমাদের বর্ধমানের খুব প্রাচীনতম শিল্পী উনি। তা এবার আমি তুলতুলি পিসি বলতাম আমরা। তা তুলতুলি পিসি করেছেন কি, একটি নাটকের পাড়ার একটি নাটক হবে, তার নায়িকা উনিই হবেন স্বাভাবিকভাবে, কারণ উনি মৌলিকের সঙ্গে দীর্ঘদিনভাবে যুক্ত, আর তখন তো পিসির খুব অল্প বয়স, আর আমরা বাচ্চা বাচ্চা। তা আমাকে কি রোল দেওয়া যায়, তা সবাই জানতো যে আমার এই মুখস্থ বিদ্যা একদম নেই, সুতরাং আমি নাটকটা কিছুটা গড়বড় করব, অথচ রোল দিতেও হবে, আমি এরকম করে বসে আছি এবং সারা বছর ওদেরকে আমি প্রম্পট করি, আমার তো একটা দাবি আছে। তখন ওরা খুঁজে পেতে দেখেছে যে নাটকের মধ্যে সবচেয়ে কম বক্তব্য ডায়লগ হচ্ছে একটি চুড়িয়ালির, সে ট্রেনে ওই কাঁচের চুড়ি বিক্রি করে, তার সবচেয়ে ওই চুড়ি চাই একই কথা বারবার, আর দু একটা কথা আছে। তার দু একটা কথার মধ্যে কি হয়েছে যে নায়িকা ভীষণ আত্মসম্মানবোধ তার প্রখর, সে বাড়ি থেকে চলে গেছে চাকরি করবে বলে। এবার ইতিমধ্যে তার দুঃখে তার বাবা, মানে পরবর্তীকালে বয়সজনিত কারণে এবং দুঃখে সে বাবা মারা গেছেন। তা সেই মৃত্যু সংবাদটা তাকে দেওয়ার মতন কেউ নেই, মানে তার ঠিকানা কেউ জানে না। এবার আমি তো চুড়ি বিক্রি করি ট্রেনে, একদিন ট্রেনে তাকে দেখে এবার তাকে আমার এটা বলবার কথা যে তোমাকে এতদিন পরে পেয়েছি, তোমাকে একটা সংবাদ জানাই, তোমার বাবা পরলোকে। তাহলে এইবার কথাটা শুনে আমি এবং ওইটা কথাটি বলে সেই নায়িকাকে হাত ধরে টেনে তার বাড়িতে নিয়ে যাবো, এতদিনের অভিমান ভাঙাবো বলে হাত ধরে নিয়ে যাবো। কিন্তু আমি হাত ধরে নিতে গল্প আর কি অনুযায়ী নাটকের গল্প, আমি ঘুমিয়ে পড়েছি ট্রেনে, এবং সে ওই ট্রেনের কম্পার্টমেন্ট ছেড়ে চলে গেছে, সে আমার সঙ্গে বাড়ি আসবে না। যে বাবাই যখন চলে গেছে, বাড়ি গিয়ে আর কি করবো করে আসে, চলে গেছে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে। এইবার যখন নাটক চলছে তখন আমি সেই পিসি, মানে তখনকার নায়িকা আর কি, সেই নায়িকাকে বলবো আর কি যে তোমার বাবা তো পরলোকে, তোমার বাবা তো পরলোকে চলে গেছেন। আমি তখন পরলোকে কথাটা বলিনি, আমি তখন বললাম তোমার বাবা তো চলে গেছে। এবার নায়িকা তো জানেন যে তাকে কাঁদতে হবে,
ওইখানটা শুধু চলে গেছে বলে তো কান্না আসে না, সে তখন আমার ডায়লগটা নিজে বলেই বলছে, তার নাটক করার প্রচুর অভিজ্ঞতা এমনিতে, তা সে তখন আমার ডায়লগটা নিয়ে বলছে, তুমি কি বললে, আমার বাবা পরলোকে চলে গেছে, বলে সে খুব কাঁদতে থাকলো। ওই সিনটা মেকআপ হয়ে গেল। এবার ওই সিনটা শেষের পরে আমি যখন ব্যাকস্টেজে এসেছি, আমাকে বাকিরা তো সবাই এই মারে কি সেই মারে, যাই তুই বড়লোকে আছে ডায়লগটা সেটা তুই বললি না। আমারও কষ্ট হয়েছে যে শুধু ভুলে গেছি বলে না, যে আমার তো খুব কম ডায়লগ, তার একটা শব্দ আবার উড়িয়ে দিলাম আমি খুব, এবং মনটার মধ্যে না সেটা শুধু হয়েছে আমি মানে চলে গেছে বললাম, পরলোকে মানে বললাম না, খুব মানে পরলোকের জন্য খুব আফসোস করছি। এরপরে পরের সিনটা আবার ঢুকতে হয়েছে যে ওর বাড়িতে গেছি, গিয়ে আবার ওদেরকে ধরে আমি কাঁদছি, দেখো তোমাদের মেয়েকে আমি ঘরে ফিরিয়েই আনছিলাম কিন্তু সে চলে গেছে। এই চলে গেছেটার বদলে আমি তখন বলছি, তোমাদের মেয়েকে তুমি ঘরেই ফিরিয়ে আনছিলাম, তোমার মেয়ে পরলোকে চলে গেছে। এবার সঙ্গে সঙ্গে বাকি দর্শকেরা উঠে পড়েছে ওখান থেকে, প্রধান নায়িকা যে সেই যদি পরলোকে চলে যায় তাহলে নাটকটার মধ্যে দেখবার আর কি থাকে। তখন আমাদের যে নাটকের যে ম্যানেজার আর কি, সেও মহিলাই আর কি, মানে মহিলা নির্ভর নাটক সব, সে তখন মাইকে অ্যানাউন্স করছে, যাবেন না আপনারা বসুন, আমাদের নাটক এখনো বাকি আছে। এসব বলার পরে তখন হলো, বোঝা গেল মানে যা হলো আমি তো পরলোকে চলে গেছে বলে দিয়েছি, কিছু করার নেই। যাই হোক পরের আবার ডায়লগগুলো সবাই সবার মতন বলতে থাকলো, নাটক শেষ হলো। নাটক শেষ হওয়ার পরে ব্যাকস্টেজে নতুন নাটক আরম্ভ হলো, আমাকে ঘিরে ধরে সর্বসম্মতক্রমে ঠিক করা হলো আমাকে আর কোনো নাটকে কোনোদিন নেওয়া হবে না। আমি প্রম্পটার ছিলাম, প্রম্পটারই থাকবো, বই দেখে বলবো, কিন্তু নেওয়া হবে না। আমার মনে খুব দুঃখ। আর তখনকার ওই নাটকের শেষে টিফিন দেওয়া হতো, সিঙ্গাড়া জিলিপি খেতে বাড়ি চলে এসেছি, কিন্তু খুব দুঃখ মনের মধ্যে। আর তখনকার নাটকের অভিজ্ঞতা যাদের আছে সবার, যে আমাদের পাড়াতেই কেউ থাকতেন যিনি ফটো তুলতেন আর কি। এবারে ফটো ওয়াশ হওয়ার পরে যার রোল দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে, সেই ফটোগুলো নিয়ে বাড়ি চলে আসতো। আমিও যথারীতি বাড়ি চলে এসেছি। আমার ওই একখানি ফটো উঠেছিল, আমি একটি রঙিন বিভিন্ন রং মেশানো একটা শাড়ি পরে একটা চুড়ির ঝুপড়ি নিয়ে ওই আমি মানে যাচ্ছি আর কি, এরকম একটা ফটো। একটি ফটোটা নিয়ে চলে এসেছি, আর কোনো জায়গায় আমার ফটো ওঠেনি, একটি ফটো উঠেছিল। রোলটাই তো কটা ফটো তুলবে আমার, চলে এসছে। তারপরে মোটামুটি 1 মাস পরে হঠাৎ করে আমাকে আমাদের দল বলুন পাড়াতুতো দল, তারা আমাকে ডাকতে এসছে, এই চল। আমি কোথায়? ওইখানে ওদের যে নায়িকা আর কি, তাদের মানে তিনিই তো আর কি পরিচালক, তো তার বাড়ির উঠোনে মিটিং বসেছে। কেন মিটিং? তুই আয় আর শোন, তুই তোর ফটোটা নিবি, যেই ফটোটা তোর ওই চুড়িয়ালির ফটো। খুব আশা নিয়ে গেছি, রোলটা নিয়ে গেছি, নতুন রোল নিশ্চয়ই দেবে আমাকে, আমি কত ভালো করেছিলাম, ফটোটা তো প্রমাণ, ফটোটা নিয়ে চললাম আর কি। গিয়ে দেখছি ওখানে তো অন্য নাটক অভিনীত হয়েছে কি, আমাদের ওই পিসি উনি আমাকে ওই শাড়িটা দিয়েছিলেন, ওই চুড়িয়ালি যে পরেছে বিভিন্ন রঙের যে শাড়ি, সেটা দিয়েছিলেন। এবার সেই শাড়িটা আমি এই ঘটনাগুলো জানতাম না, যেহেতু আমাকে দল থেকে প্রায় বহিষ্কৃত করা হয়েছিল, আমি জানতাম না কি ঘটনা। তা আমি তো শাড়িটা ফেরত দিয়ে দিয়েছি পড়ার সময়। পিসি যথারীতি শাড়িটাকে ধুয়ে ওনাদের বাড়ির পাশে কলমিলতার বেড়া ছিল, সে বেড়ার ওপর শাড়িটি মেলেছিলেন। মেলার পরে নাকি মানে শুনতে পেলাম, তখন গিয়ে আগে জানতাম না, তা শুনলাম যে বেড়াতে মেলেছিলেন, কিন্তু বেড়া থেকে শাড়িটি আর পাননি উনি, উধাও হয়ে গেছে। সেই শাড়ি নিয়ে খোঁজ প্রচুর হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। তা সেই যা হয়েছে। আর এই যে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেই দিন, মানে এগুলো 1 মাস পরে, সেই দিন হয়েছে কি, পিসিদের পিছনে যে প্রতিবেশী বাড়ি, সেই প্রতিবেশী বাড়ির একটি ছেলে আছে, সেই ছেলেটির যে শালি মানে শালিকা আর কি, তিনি জামাইবাবুর বাড়িতে ঘুরতে এসেছেন ওই শাড়িটি পরে। এইবার পিসিরা প্রমাণ করতে চাইছেন যে, প্রথমে বলেছেন যে ওই শাড়িটা আমার, তখন ওই শ্যালক, ওই শালিকা এবং ওই পিসিদের যে প্রতিবেশী জামাইবাবু, শালিকা যে জামাইবাবু, সবাই মিলে সমস্যারে ঝগড়া করেছে যে তোমাদের দেখতে মতন শালিকা ওই একটাই আছে, এরকম আর কি ব্যাপার এরকম একটাই আছে। তখন আমাকে ওই ফটো দেখিয়ে প্রমাণ করছে যে এই শাড়ি আর এই শাড়ি, এই তো মিল, এটা আমার শাড়ি ফটোতে, আর এই যে তোমার শালিকা পরে রয়েছে এই শাড়ি, একই শাড়ি, মিল। তারপরে তাহলে না হতেই পারে, সে এই শাড়ি এক হতেই পারে, কিন্তু দোকানে কি ওই একটা শাড়ি থাকে না, এরকম শাড়ি থাকে। তখন আমি ফট করে বলেছি, না শাড়ির আঁচলের দিকে আমি একটুখানি ওই নাটকের সময় এরকম ঘোরাতে ফুটো করে ফেলেছি। আমার খুব অভ্যেস ছিল ফুটো করা, কোনো একটা জায়গায় থাকলে পরে কিছুটা কুটকুট করে ফুটো করা বা এরকম স্বভাব ছিল। আমি শাড়িটা না একটু ফুটো করে ফেলেছি। তাহলে ফুটোটা আছে কিনা? হ্যাঁ, তো দেখো শাড়ির আঁচলের দিকে ফুটো আছে নাকি? ঠিক ফুটো আছে। এইভাবে শাড়ি উদ্ধার হয়েছিল আর কি। আর শাড়ি উদ্ধারের ফলে কি হয়, আমারও সদস্যপদ উদ্ধার হলো, আমাকেও তারপর পরবর্তীকালে ও নাটকে নিয়েছে আর কি। ছোটবেলায় এরকমগুলো হয়। আর পরবর্তীকালে মৌলিকে গিয়ে আমার একটা বন্ধু করেছিল, ওর হাই পাওয়ারের চশমা ছিল চোখে, পৌরাণিক নাটক হচ্ছিল। এইবার
নাটক ওর একদম মুখস্থ করতে পারতো না, ওই জন্য খুব সহানুভূতিও ছিল আমার ওর উপর, কারণ আমারও মুখস্থ হতো না। এবারে ওই ব্যাক স্টেজের পিছনে ওই রিহার্সালের যে খাতা, সেইটা তখন জেরক্স ছিল না আমাদের সময়, হাতে লিখে নিতে হতো। তা সেই হাতে লেখা খাতা আর হচ্ছে একটা পেন্সিল টর্চ আর ওর মোটা পাওয়ারের চশমাটা রাখা থাকতো। ও নাটকের কিছুটা অভিনয় করে আবার ব্যাক স্টেজে গিয়ে ওই চশমাটা পরে আর টর্চটা দিয়ে ওর পরের ডায়লগগুলো দেখে নিয়ে আসতো। এবার একটু বড় ডায়লগ মনে হয় ওর ঠিক মনে পড়ছে না, তো বেশিক্ষণ দেখছে, ওকে ও খুঁচিয়ে যাই যা 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 তোর রোল আছে, ও তো চলে গেছে। এবার পৌরাণিক চরিত্র, এবার সেই রকম ধরনের যাই হোক যে সিল্কে ধুতি টুতি বা কিরকম তখন ভাড়া করা পোশাক পরেছে, পরে এসেছে সবই ভালো, কিন্তু চশমা পরে রয়েছে আর কি, এবার সিরিয়াস নাটক আর কি। সেই চশমা আবার ফেরত আবার চশমা ভিতর থেকে রেখে আবার নাটক করছে। তাই এরকম মানবিক ভুলভ্রান্তি নিয়ে ওগুলো একটা গল্প হয়ে গেছে। মানবিক ভুলভ্রান্তিগুলো আছে বলে ওই নাটকটা এমনি যদি আমার মনে না থাকতো, বা যারা যারা দেখেছে বা তাদের ওই চশমা কাণ্ডের জন্য সেইটা আবার মনে রয়েছে। নাটকের তো এটাই, নাটকের তো রিটেক হবে না, তো মানে যেটাই হবে সেটা ওর মধ্যে ভুল হলে তাকে ম্যানেজ করে ফেলতে হবে, যেমন করে হোক, মানে থামা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ইম্প্রোভাইজেশন বলে, এটা করতেই হবে। এগুলোতে বেশ মজা পড়বে। এবার কিছু যদি আফসোসের কথা থাকে সেটা বলো, তারপর আমরা ইয়েতে যাবো। হ্যাঁ, আফসোসের কথা বলতে গিয়ে যে তখন তো আসলে যেটা হয়, অভিজ্ঞতা কম থাকলে সেটা হয়েছে যে বহু গুণী মানুষের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, কিন্তু আমার জীবনের ক্ষেত্রে যে দুটো খুব মিস করেছি সেটা হচ্ছে যে লাইটের তাপস সেন। আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি নাটকের ডিপ্লোমা কোর্স, সেই সময় আমি ছবি আঁকছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে সব আঁকা, ওইটা ছবিটাও আঁকতে হবে, আঁকাটাও পরীক্ষা হয়। যখন ছবি আঁকছিলাম উনি আমার পাশ দিয়ে হেঁটে গেলেন, তখন তো আমি জানতাম না যিনি তাপস সেন, জানতাম না, লম্বা চওড়া, আর চওড়া থেকে লম্বা বেশি। আর যেটা হয়েছে আমার খুব ভালো করে মনে পড়ে, একটা হোয়াইট কালারের সাফারি স্যুট পরেছিলেন। তা উনি করিডর দিয়ে যাচ্ছেন, সবাই পরীক্ষা দিচ্ছে, দুদিকে আঁকছে, যাচ্ছেন, যেতে যেতে তারা থামলেন, থেমে আবার পিছনে এলেন। পিছনে আসার পর উনি আমাকে বললেন, এই মেয়ে, তুমি আমাদের দলে নাটক করবে? যদি করো অফিসে গিয়ে দেখা করবে, আমি ওখানে থাকবো, যাবে। আমি তারপরে বেরিয়ে তখন বলছি যে ধুর, আমি নাটক করবো এখনই দলে, কারণ তখন আমি করছি, এমএ পড়ছি। আমি না না না, আমি এখন এমএ পড়বো, পড়ে বিএড করবো, আমার একটা প্ল্যান করা আছে, এবং আমার ছোটো থেকেই শিক্ষক হওয়ার খুব ইচ্ছে। এটা একদম মানে নাটক করছি, নাটকটাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু নাটকটা আমি সবসময় করব, কিন্তু আমার একটা নির্দিষ্ট উপার্জন থাকবে, এটার দিকে আমার ঝোঁক ছিল বরাবর। কারণ হ্যাঁ, আমার এটা দেখো, কেউ এখনো পর্যন্ত যে নাটক থিয়েটারটা এখনো পর্যন্ত সেভাবে মানে না, যদি সেরকম নিষ্ঠা থাকে হবেও, কিন্তু ব্যাপারটা কি, আমার সেই হাই রিস্ক নিতে কোনো ইচ্ছে ছিল না। আর তাছাড়া হয়তো আরেকটা কথা দেখো, আমি তো দেখেছি আমার বাবা মা দুজনেই চাকরি করেছেন, তার সঙ্গে সঙ্গে নাটকটা করেছেন, এইটা আমাকে টানতো। শুধু নাটক করব, রোজগার করব, সেটা সম্ভব যদি হয়ও, মানে সেটা আমার ঝোঁক ছিল না। মানে আমি পুতুল যে খেলতাম, আমার পুতুলরাও বাই প্রফেশন শিক্ষক ছিল এরকম, এবং সবসময় ওদের খেলাটা যে পড়বে ছোটবেলা থেকে ইচ্ছা। হ্যাঁ, মানে বাবা মাকেও দেখেছি, আর এখন শিক্ষিকাই বটে, তা সেটা আমার একদম বড় ঝোঁক ছিল আর কি। হ্যাঁ, কারণ বাবা বিবেকানন্দ কলেজে কেমিস্ট্রি পড়াতেন, মা এডিবি বিদ্যামন্দিরে বায়োলজি পড়াতেন, এটা আমার দেখেছি। আবার আমি যাদের কাছে শিখেছি তাদের মধ্যেও প্রশান্ত বাবু, আমাদের মৌলিকে। তাহলে তুমি বাড়িতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মানুষদের থেকে তুমি কি করে আর্টসে ঝাঁপ মারলে? না, ওই যে বললাম যে আমার বাবা মা দুজনেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এবং আমি 11-12 সায়েন্স পড়েছি, এবং ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশনের জন্য পড়তে গিয়েছিলাম রাজ কলেজে জুলজি অনার্স। তারপর ওখান থেকে ছেড়ে আমি চাকরিতে চলে যাই, একটা পিয়ারলেস হসপিটালে হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে চলে যাই। ওখান থেকে আবার ব্যাক করে আমার বাংলা নিয়ে পড়া, কারণ এটা মানে তবে নাটকের লোকেদের জীবনে নানা রকম অভিজ্ঞতা থাকে, শুধু এক পেশে জীবন থাকলে না, মানে নাটক হবে না, নাটক হবে না, সাহিত্যও হয় না অনেক ক্ষেত্রে। কারণ তুমি চিন্তা করো, অতীন বন্দ্যোপাধ্যায়ের কথা চিন্তা করো, সমরেশ বসুর কথা চিন্তা করো, সমরেশ মজুমদারের কথা চিন্তা করো, বা শীর্ষেন্দুর কথা চিন্তা করো, মানে অনেক প্রফেশন। এই প্রফেশনগুলো মানুষকে ঋদ্ধ করে, অভিজ্ঞ করে। আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, বা এই প্রফেশন অনেকগুলো দিকে গেছি বলে এটা হয়েছে। যদিও হয়তো অনেকে মনে করবে যে এটা কোনোটাতেই মন বসছে না, একবার এটা একবার ওটা, কিন্তু এটা ওটা করতে গিয়ে না সবগুলো একটু একটু করে দেখা হয়ে গেছে, এটা একটা হয়েছে। আর আমি মৌলিকে অত্যন্ত ভালো শিক্ষকদের পেয়েছি। ললিতবাবু, উনি এখনো মাথার উপরে রয়েছেন, আর বাদবাকিরা নেই, প্রশান্তবাবু, রমাপতিবাবু, বিশ্বনাথবাবু। মানে আমাদের ললিতবাবু একটা কথা বলতেন প্রথম থেকেই, যে চলা, বলা, গলা, এই তিনটে নিয়ে একজন অভিনেতা।
তা এই চলাটা শিখেছি হচ্ছে প্রশান্তবাবুর কাছে। আর উনি রাজকীয়, মানে উনি তো উত্তম কুমারের সঙ্গে ইমন কল্যাণ সিনেমা করেছেন, ইমন কল্যাণে উনি মেজদা হয়েছিলেন, রবীন্দ্রনাথ তোমার উত্তম কুমার বড়দা হয়েছিলেন, আর উনি মেজদা হয়েছিলেন। তা ওনার যে চলা, মানে দেখতেই মানে রাজপুত্র হেঁটে যাচ্ছে এইরকম। আচ্ছা, বলাটা হচ্ছে অবশ্যই ললিতবাবু, কীভাবে বলতে হবে। আর গলা, অজিত ঘোষকে পেয়েছি, প্রয়াত অজিত ঘোষ আমার শিক্ষক, মানে তার কাছে গলার মডুলেশন শিখেছি। কতটা শিখতে পেরেছি বলবো না, এই কথা বলাটা খুব বদলায়, উনি মানে জ্ঞানের ভাণ্ডার, কিন্তু মানে চেষ্টা করেছি এবং সান্নিধ্য পেয়েছি। এবার যতটুকু হয়নি সেটা আমার দোষে হয়নি, সেটা এটা হয়নি, আমার প্র্যাকটিসের অভাবে হয়নি সেটা, কিন্তু শিক্ষক হিসেবে একদম দিকপাল্য করে পেয়েছি। আর তোমার মঞ্চসজ্জা, মেকআপ সব কিছু শিখেছি রমাপতিবাবুর কাছে। আমার সবচেয়ে পাওয়ার দিকে যদি বলতে পারি, রমাপতিবাবুর সান্নিধ্য। রমাপতিবাবু একদম শেষ দিন অবধি আমার সঙ্গে যুক্ত ছিলেন নাটক নিয়ে। আমার লেখা নাটক কখনো করাতেন, আবার ওনার লেখা নাটক কখনো করাতেন, মানে আমাদের দুজনের লেখা নাটক, কখনো আমার লেখা নাটক হচ্ছে, কখনো ওনার লেখা, মানে সবটা উনি পরিচালনা করতেন। সেই জন্য আমার যে শ্রুতি নাটক সংকলনের যেটা আছে, শ্রুতি নাটক সংকলন, কটা বই আছে? আমি 2টো বই লিখেছি, একটা যন্ত্রস্থ, মানে আড়াইখানা বলতে পারো এখন। আচ্ছা, একটি বইতে লিখেছি রম্য রচনার উপরে, উফ বলে, বার্নিক প্রকাশন থেকে এটা প্রকাশিত হয়েছে। আর নাটকের যে শ্রুতি নাটক 16 আনা নাটক, তা সেই 16 আনা নাটক আমি উৎসর্গ করেছি আমার স্যার রমাপতি হাজরা মহাশয়কে। কারণ উনি আমাকে না অনুপ্রেরণা দিলে আমি নাটক লিখতাম না। আমি নাটক লেখার কথা ভাবিও নি কখনো, ছোটবেলায় লিখতাম, যে বাবা চিত্রনাট্য মানে নাটক লিখতে বলতে, নাট্যরূপ দিতে বলতেন, সেই নাট্যরূপের প্রধান একটা বিষয় ছিল আমি ভীষণ, আমার নাটকে আর কিছু হোক না হোক, ডায়লগ কিছু না থাকুক, প্রবেশ আর প্রস্থান, এই দুটি খুব সুন্দর করে লিখতাম, আবার ব্র্যাকেট দিয়ে প্রবেশ আর প্রস্থান, মানে একটি করে ডায়লগ সেই কুশীলব বলে যাচ্ছে, করে সঙ্গে সঙ্গে আবার প্রস্থান, কিছুক্ষণ পর অন্য আরেকজন প্রবেশ করে যাচ্ছে, মানে প্রবেশ প্রস্থান লিখতে খুব ভালোবাসতাম। তারপরে সিরিয়াসলি নাটক লেখার কথা কখনো মনে হয়নি। আমি গল্প লিখে এসেছি বরাবর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রপত্রিকায়, প্রবন্ধ আর গল্প। প্রবন্ধটা লোকে পছন্দ করে না হয়তো, কিন্তু যাই হোক আমার ওটা একটা পছন্দের জায়গা, কারণ যুক্তিবোধ ওখানে খুব সুন্দর থাকে। না, ওটা ওই লেখাগুলো তো আমি তো কিছু তো পড়েছি, মানে ওর মধ্যে বেশ একটু রম্য ভাব যেমন থাকে, একটু মিশিয়ে, একদম স্যাটায়ার ধর্মী। তা আমার প্রবন্ধ লেখার দিকেও ঝোঁক বেশি। তা আমাকে রমাপতিবাবু বললেন, মানে খুব বড় একটা কথা বলেছেন, এটা আমি কেন বলছি জানো তো আজকে, মানে এটা হৃদয়ে গেঁথে আছে। কতগুলো জিনিস তুমি না সার্টিফিকেটের মাধ্যমে দেখতে পাবে না, কিন্তু কতগুলো জিনিস, যেমন ধরো তাপস সেন এলেন, এসে আমাকে বললেন তুই আমার নাটকের দলে যাবি, এই কথাটা তো আমি তোমাকে প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু এটা আমার হৃদয়ে গাঁথা আছে। আমি এত বছর বয়সেও সেই কথাটা স্মরণ করছি, যে কেন গেলাম না মানুষটার সঙ্গে, এটা আমার মনে হয় আফসোসের কথা। আরেকটা আফসোস বলি, আমার বাবা উষা গাঙ্গুলিকে চিঠি লিখেছিলেন। আমার বাবা সেরকম মানুষ ছিলেন আর কি। উষা গাঙ্গুলিকে চিঠি লিখেছিলেন যে আমার মেয়ে আপনাদেরকে দেব, আপনারা ওখানে ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কাজ করিয়ে নেবেন, তার বিনিময়ে শুধু ওকে নাটকটা শেখান। উষা গাঙ্গুলি কিন্তু সাড়া দিয়েছিলেন। মানে এটা কিন্তু আমি আমার জেদে যাইনি, আমি নাটকের দলে চলে যাব, আমার পড়াশোনা হবে না, এই জিনিসটা কিন্তু আমি আমার জেদে যাইনি। তা এখন আমার মনে হয় যে আমি এটা ভুল করেছি, এই আফসোসের কথা যেটা বললাম, এটা আমার মনে হয় আমি ভুল করেছি। অনেক ভুল তো যে রিটেক হয় না, লাইফে তো রিটেক হয় না, সেই জিনিসটা। তবে আবার এখানে যে শিক্ষকদের পেয়েছি, অবশ্যই তাদেরকে আমি, মানে আমার সারা জীবনটা, ওই রমাপতিবাবু আমাকে এটা বলেছিলেন একটা কথা, মানে স্যার হয়তো অনেক বড় কথা বলেছিলেন, আমি তো যোগ্য নই হয়তো, কিন্তু যোগ্য না থাকলেও দেখো, যে যদি যোগ্য কেউ নাও হয়, তাও যদি তুমি তাকে বলো যে এটা তার ভালো দিক, তার ওই ভালো দিকটার কথাটা মনে বারবার অনুরণন ঘটবে। স্যার আমাকে বলেছিলেন তুই কি সেটা তুই নিজেই জানিস না, তোকে লিখতে হবে, এবং লিখতে হবে বলেছেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে লেখা শুরু করেছি। আর আমার নাটকের আরেকটা অ্যাচিভমেন্ট বলবো, সেটা হচ্ছে আমি আমার স্যার শ্রদ্ধেয় সত্যজিৎ ধরের কাছেই বাংলা পড়েছি বর্ধমানে। তা উনি আমাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু আমার নাটক করার প্রবণতায় উনি খুব রেগে যেতেন। ওনার ধারণা বলবো না, এটা ব্যাপারটা ফ্যাক্টই আর কি, যে নাটক করতে গেলে এই যে লাইট যে তলায় আসা, এখানে এলে আর পড়াশোনা হবে না। আর আমি বরাবর ফার্স্ট হয়ে এসেছি আমার এই বাংলা নিয়ে পড়ার কেরিয়ারে। সেখানে উনি আমাকে বলতেন, এই তুই নাটকে যাচ্ছিস, আর তোর হবে না, তুই এবার তোর সামনে বিএ পরীক্ষা, তোর MA পরীক্ষা, আমার স্যারের কাছে টানা পড়ে এসেছি তো। তখন আমি মনোজ মিত্রের নেকড়ে করেছিলাম। এবার আমি কিন্তু স্যারকে লুকিয়ে লুকিয়ে করেছিলাম, মানে স্যারকে বলিনি যে আমি রিহার্সালে যাই, একদম চুপচাপ। তখন আমার গ্র্যাজুয়েশন পরীক্ষা হবে, তা চুপচাপ একদম স্যারের কাছে পড়ছি, আবার ঠিক রিহার্সালে চলে যাচ্ছি, করে রিহার্সাল করে করেছি, আর বলেছি নাটকটা হয়ে যাবে,
আমাদের সংস্কৃতি লোকমঞ্চে নেকড়ে হয়েছিল মৌলিকের থেকে। আমি নাটক করব কি, নাটক করতে গিয়ে দেখছি সামনের সারিতে সত্যজিৎবাবু বসে আছেন। উনিও তো একটা মানে বর্ধমানে গণ্যমান্য ব্যক্তি, ওনাকে ডাকা হয়েছে ওখানে। এবার যা করতে তো আমাকে নাটক হবেই। আর তার মধ্যে নাটকের মধ্যে একটা ব্যাপার ঘটে, অন্য শিল্পের মধ্যেও ঘটে, আমি নাটকেরটা বলছি। সেটা হচ্ছে যারা প্রথিতযশা শিল্পী তাদের মধ্যে আবার কেউ কেউ মানে যিনি করছেন নবীন শিল্পী তাকে না ঘাবড়ে দেন, এই ব্যাপারটা আছে। বা তাকে ডাউন করে কি ভাবেন আমি জানি না, মানে ওনার যে ক্যারিশমাটা ওনা দেখাবেন। তা আমার সঙ্গে তখন, আমি তার নাম করবো না, তিনি এখন প্রয়াত হয়েছেন, তিনি আমাকে তার সাথে আমার রোলটা বেশি ছিল, তিনি আমাকে সমানে বলেছেন, এই তুই কি করবি, এটা যা অমুকে যা ভালো করেছিল না, আমার কপালটাই খারাপ, তুই এলি নাটকটা করতে, কিছু হবে, ঠিক আছে ঠিক আছে, তুই মানে কিছু ঘুরে ঘুরে একই কথা বলছেন আর কি বারবার, ঠিক আছে ঠিক আছে, তুই এই রোলটা করে দিবি, তোর মতন করে দিবি, তুই ডায়লগ বলে দিবি, আমি আমারটা করে নেবো। এবার সত্যি তো আমি ডায়লগটা শুধু ডায়লগের মতন বলিনি, যেরকম আমাকে স্যাররা শিখেছে আমি চেষ্টা করেছি সেটা। তার ডেলিভারিটা কীরকম করেছিলাম, চেষ্টাটা কীরকম করেছিলাম, তার একটি পুরস্কার আমি পেয়েছি। নাটকটা হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্রিন রুমে পালিয়ে গেছি, মানে স্যারটা তো আমাকে স্টেজে দেখতে নেওয়ার, যা হবে স্যারের ব্যাচে গিয়ে যা হবে হবে। গ্রিন রুমে মেকআপ টেকআপ তুলছি, আমাদের নারকেল তেল দিয়ে মেকআপ তুলতাম, তার মেকআপ তুলছি, তখন দেখছি যে এরকম আমাদের একজন নক করেছে যে এই আয় আয় আয়, একজন দেখা করতে এসছেন একজন। হ্যাঁ মানে ও জানে কে একজন, কিন্তু মানে স্যার বোধহয় বলেছেন যে বল একজন গিয়ে দেখা করতে, নাম বলিস তাহলে বেরোবে না ওখান থেকে আর কি। তখন আমি বেরিয়ে দেখছি স্যারকে আমি এরকম দাঁড়িয়েছি, মুখটা প্রচুর করেছি, এবার কি হবে, আমি তাহলে ব্যাচে গিয়ে বকুনি খাবো, এখানেই খেতে হবে এক্ষুনি, এরকম ব্যাপারটা। তখন স্যার এরকম দুটো হাত দিয়ে আমার মাথায় না, উনি আশীর্বাদ চেপে, মাথাটা এখন চেপে ধরতে না, দুটো হাত দিয়ে মাথায় এরকম করে চেপে ধরেছেন, আমার ভাবলে এখনো গায়ে কাটা দেয়, দিয়ে বলছেন কি তোর নাটক করা মানায়। মানে আমি তখন রেজাল্টও তুখোর আর কি, তখন তোর নাটক করা মানে এইটা আমার কাছে একটা আশীর্বাদ। আর একটা যেটা হয়েছে যে আমাদের জানো সুমিতাদি বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপ মহিলা, মানে গোটা আমি তো বলবো যে মানে বাংলা ভাষা যারা জানে সবাই ভাষা জানে এবং ইন্টারেস্ট সবাই সুমিতাদির নাম জানে আর কি। তা আমি শ্রুতি নাটক করেছিলাম ইউনিভার্সিটিতে, তা শ্রুতি নাটক করা সেটাও আর কি, আর শো মাস্ট গো অন একটা কথা আছে, এই নাটক করতে গিয়ে মানে একটা সেই ষাঁড়, আমি যে রিক্সায় যাচ্ছিলাম সেই রিক্সাটাকে গুঁতো দিয়েছিল, মানে গুঁতো দেওয়ার ফলে সেই রিক্সাওয়ালা পড়ে গেছে, রিক্সা থেকে আমি পড়ে গেছি, আমার একটা অ্যাক্সিডেন্ট করে গেছে এবং আমার হাতে এখনও দাগ আছে, মানে রিক্সার একটা জায়গা খোঁচা গিয়ে আমার পুরো মাংসে ঢুকে গেছিলো, সেইটাকে বের করে টিটেনাস তখনও নেইনি, জাস্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে চলে গেছি। তারপর সেখানে নাটক করেছি, নাটক করার পরে ঠিক আছে হয়ে গেছে নাটক, চলে এসেছি, তারপর ইঞ্জেকশন পরদিন আবার ইউনিভার্সিটিতে গেছি, কারণ বাড়ি থেকে বলেছে যাস না, এরকম ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কেটে গেছে আর কি যাস না। কিন্তু যারা নাটক করে না তারা কিন্তু এটা খুনের মতন ব্যাপার, বলে যে খুনিরা মার্ডারের জায়গাটা যায়, নাটক যারা করে যদি সুযোগ থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা পরদিন আবার যায়, যে কি হলো ঘটনা, এটা একটা আমার মনে হয়। তার ফলে যতই কেটে যাক যাই হোক, যা গেছি আর কি, যে ইউনিভার্সিটি কি বলবে অন্য লোকের প্রশংসা, এবং যথারীতি প্রশংসা করেছে, সবাই করেছে, কিন্তু এবার যাচ্ছি করিডর দিয়ে, আমাদের বাংলা ডিপার্টমেন্টের করিডর দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজন জলদগম্ভীর স্বরে একজন মহিলা কণ্ঠ শুনতে পেলাম পিছনে, শর্মিষ্ঠা এদিকে এসো। আমি না এবার এদিক ওদিক তাকাচ্ছি যে কাকে না, আওয়াজ বুঝতে পেরেছি কার, ওই গলা শুনলে পর ওই কানে ওই যে মানে আমাদের আছে নারায়ণবাবুর গল্প আছে দাম বলে, পড়াতেও হয় আমাদেরকে, দাম গল্পে আছে, মানে শিক্ষকের কণ্ঠস্বর একবার কানে গেলে সে সারা জীবন ভুলে যায় না। তা আমি বুঝতে পারছি গলা তার, কিন্তু আমাকে কেন ডাকবেন, আমাকে ওই চুনোপুটি একটা লোক, আমার নাম জানেন নাকি উনি, আবার আমাকে ডাকবেন কেন করে না, আমি পুরো তাকাচ্ছি না, পুরো পিছনে মানে এরকম তাকাচ্ছি, মানে এদিকে কে আছে, কাদের আছে শর্মিষ্ঠা নাম। এবার আমরা হচ্ছি মানে যখন একটা জুনিয়র ব্যাচ, সিনিয়র ব্যাচে কি কেউ শর্মিষ্ঠা আছে তাদের কাউকে, তখন উনি পেছনে বলছেন কী হলো শর্মিষ্ঠা চক্রবর্তী তোমাকে যে ডাকছে। আমি তখন অ্যাবাউট টার্ন হয়ে গেলাম, তাহলে কী করেছি আমি তো জানি না, মানে এরকম ডাকছেন মানে কিছুটা করেছি। তখন আমাকে বলছেন যে শোনো, মানে এইটাও একটা বড় কথা, তা আমি একটা কথা বলবো যে অমৃত ভাষণ বা মিথ্যে কথা তো অনেক রকম বলা যায়, কিন্তু সুমিতাদি আমাদের সৌভাগ্যবশত এখনও সুস্থ দেহে বিরাজমান, অতএব কারো যদি খুব বেশি ইন্টারেস্ট হয় যে শর্মিষ্ঠাকে সত্যি কথাটা বলেছিলেন কিনা, অবশ্যই তাকে জিজ্ঞাসা করা যায় আর কি, এটা হচ্ছে কথা, মানে স্কোপটা রয়েছে আর কি। তা উনি আমাকে একটা কথা বলছেন, খুব বড় কথা, মানে বলছি না ওইটাই মানায় না হয়তো, কিন্তু আমি শুনেছিলাম এটা আমার সার্টিফিকেটের অন্যতম অদৃশ্য সার্টিফিকেট আছে আমার বাড়ির দেওয়ালে, সেইটা আর কি। উনি আমাকে বলেছেন আমি কলকাতায় অনেক নাটক শুনি, কিন্তু তোমার মতন কন্টেন্ট মডুলেশন শুনিনি কখনো, ঠিক আছে নাটকটাও চালিয়ে যাও।
এটা উনি বলেছিলেন। হ্যাঁ, এবার আমাদের কণ্ঠের মডুলেশনের উপরে কিন্তু কিছু শোনার কথা ছিল, কিন্তু সময়টা মনে হয় প্রায় শেষ হয়ে এসছে। তা আমরা কি এটার পার্ট 2 করব? অবশ্যই অবশ্যই, খুব ভালো করে শোনাবো, কারণ গলার মডুলেশন সময়টা ঠিক আছে, গল্পের মডুলেশনটা মানে নাটকের ক্ষেত্রেও আবার গল্প পাঠের ক্ষেত্রেও মডুলেশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট। একদম। এবং এইটার উপরেই নির্ভর করে পুরো শ্রুতিটা দাঁড়িয়ে আছে। আমার যে কোনো কথা না আমি একরকমভাবে বলবো যে তুমি কোথায় ছিলে, আবার আমি বলবো যে তুমি কোথায় ছিলে, আবার বলবো যে তুমি কোথায় ছিলে, মানে এই যে একটাই কথা বিভিন্নভাবে আবার ভাঙছি, এটার উপর পুরো শ্রুতিটা দাঁড়িয়ে আছে। মানে শ্রুতিটা পুরো প্রাণ শক্তি। এটা অবশ্যই এটা নিয়ে একটা আলাদা জিনিস করার কথা, কারণ ওটা ছোট একটা পরিষেবা, আবার একটা অন্য দিন আর কি, অন্যদিন তুমি হ্যাঁ তোমার এই একটা উজ্জ্বল কর্মসূচি তো তুমি নিয়েইছো। আজকে প্রথম দিন মানে শর্মিষ্ঠার দিকে পেয়ে আমরা তো অত্যন্ত গর্বিত কৃতজ্ঞ যে উনি এতটা ব্যস্ত সময়, স্কুল তারপরে তার সমস্ত কাজ, এবং আজকে ওনার একটি বিশেষ দিন, সেটা আলাদা করে আর বলছি না, তো তা সত্ত্বেও উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং মানে ঠিকঠাকভাবে আমাদের অনুষ্ঠানটাকে প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু সময় তো দাঁড়িয়ে থাকে না, সময় একদমই শেষ। তো আমরা ওই জন্য আর তোমার যেটা আশা করেছিলাম যে একটা অসাধারণ নাটকের একটা অংশ শুনবো, সেটা আজ আর হলো না। তো সামনের সপ্তাহে যদি তোমার সময় হয় তাহলে আবার যেদিন তুমি ডাকবে আমরা সময় করে অবশ্যই বসবো। এটা ভালো লাগার জায়গা। আর এগুলো তো মানে বললাম একটা সুস্থ পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে এখনো। আমরা তো হতাশ নই, আমরা তো আশার দিকে যাব। অতএব আমাদের এই কর্মসূচি এটা কিন্তু চলবে আর কি, চলমান। সবাই ভালো থাকবেন, এবং আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আবার বলছি নিচের স্কুলে নাম্বার যাচ্ছে 9932350894, যোগাযোগ করবেন, অংশগ্রহণ করবেন। আমরা শ্রুতি, গল্পপাঠ, মাইম, যন্ত্রানুসঙ্গীত এবং আরও অন্যান্য পেশারও যদি কিছু তারা বলেন, কিছু মানে মানুষের উপকারে লাগবে সেরকম কথা যদি আলোচনা করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই, বিদায়।